নমস্কার, আজ আবার একটা ভিডিওতে হাজির আপনাদের সঙ্গে। মাঝে মধ্যে ভিডিও দিচ্ছি, মাঝে মধ্যে দিচ্ছি না। তার কারণটা হচ্ছে ফুটবলই তো সেভাবে হচ্ছে না। তাই আ আমার চ্যানেলে যেহেতু আমি ফুটবল নিয়েই আলোচনা করি, তবে মনে হচ্ছে অন্য কিছু নিয়েও আলোচনা ঢুকতে হবে আস্তে, আস্তে ক্রিকেট বা পলিটিক্যাল বিষয়ে। তো যাই হোক, ইস্টবেঙ্গলের চিন্তা একটু বেড়েছে। কারণ ইস্টবেঙ্গল তো সুপার কাপের সেমিফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সাউল ক্রেসপোকে নিয়ে একটা চিন্তা। অপরদিকে ফেডারেশনকে লোভী বলল নাগেশ্বর রাও। কেন? বলবো, সবকটাই বলবো। তবে তার আগে বলবো যে আপনারা প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা যদি আপনি চ্যানেলে নতুন হন। আ কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো ১ম এ আসি ফেডারেশনের কথায়। দেখুন, ফেডারেশন তো বৈঠক-টৈঠক করেছে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আবারও। আ সুপ্রিম কোর্ট নিযুক্ত যে কমিটি, যে প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাও, তাকে তো নিয়োগ করা হয়েছে এবং টেন্ডারও হয়েছে। দেখেওছেন যে টেন্ডারে একজনও বিডার পাওয়া যায়নি। কেউ করতে রাজি নয়। এক্ষেত্রে নাগেশ্বর রাও তিনি নাকি সুপ্রিম কোর্টে আ বলেছেন যে যাতে এই নিয়মের কিছুটা শিথিলতা আনা যায়। যে কোন বিষয়গুলো? সেই বিষয়গুলো হচ্ছে এই যে রেলিগেশন এবং প্রমোশন, সেগুলো যাতে আরো কিছুদিন একটা আ শিথিলতা আনা যায়, যাতে সেটা টুর্নামেন্ট চালু করার ক্ষেত্রে এটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। কোনো সংস্থাই বিড করছে না, বিডার পাওয়া যায়নি। এক্ষেত্রে যেন সুপ্রিম কোর্ট এটাকে বিবেচনার মধ্যে রাখে। আরেকটা বিষয় সুপ্রিম কোর্টের কাছে বলা হয়েছে নাগেশ্বর রাওয়ের পক্ষ থেকে, এই যে যে গভর্নিং কমিটি যারা এই আইএসএল পরিচালনা করবে, সেখানে ফেডারেশনের ২ জন কর্তা থাকবে আর আইএসএল এর মানে যে বাণিজ্যিক সংস্থা তাদের ১ জন। এখানেও নিয়মের বদল চাওয়া হয়েছে। কারণ কোনো সংস্থাই, যারা বাণিজ্যিক সংস্থা যারা টাকা ঢালবে, তারা চাইবে না যে তারা শুধুমাত্র টাকা ঢালবে আর ফেডারেশন কর্তৃত্ব করবে। দাদাগিরি করবে অন্য কেউ, কল্যাণ চৌবেরা। সেটা তারা চাইবে না। খুব স্বাভাবিকভাবেই তারা এই কারণে বিড করতে চাইছে না, যেটা এফএসডিএল ও বলেছিল আগে। মানে অন্তত তারা তাদের মনোভাব বুঝিয়ে দিয়েছিল যে তাদের নিয়ন্ত্রণে থাকতে হবে। সে কারণে এখানে যাতে ওই বাণিজ্যিক সংস্থার মেম্বার বাড়ানো যায়, সেটা যাতে দেখা হয় এবং এর ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে আ যাতে তাদের ভূমিকাটাই গুরুত্বপূর্ণ হয়। হ্যাঁ, এটা ঠিক যে একটা টুর্নামেন্টের মাথায় বা টুর্নামেন্ট চালানোর ক্ষেত্রে এআইএফএফ থাকবে ঠিকই। কিন্তু কোথাও গিয়ে ওই বাণিজ্যিক সংস্থাকেও একটা স্বাধীনতা দিতে হবে। এরকম কিছু প্রস্তাব নাগেশ্বর রাও তিনি সুপ্রিম কোর্টে জানিয়েছেন এবং সে সমস্ত বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টে আজকে শুনানি রয়েছে বলে জানা যাচ্ছে। এবং এক্ষেত্রে গিয়েই সুপ্রিম কোর্টে বলার ক্ষেত্রে এই যে টাকার কথা বলা হয়েছে যে আ প্রায় ৩৭ কোটি টাকা, যেটা আগে ৫০ কোটি টাকা দেওয়া হচ্ছিল বছরে, সেটা কমে ৩৭ কোটি টাকা। এই টাকার অঙ্কটাও কিছুটা আ কমাতে হতে পারে, কমতে পারে। এবং এক্ষেত্রেই এআইএফএফ বোধহয় আ চাইছিল না বিষয়টা যে টাকাটা কমানো হোক। কিন্তু এক্ষেত্রে তখনই কিন্তু নাগেশ্বর রাও এআইএফএফ কে লোভী বলেছে বলে জানা যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে কেউ যদি আমায় বলে যে, "আপনি কি শুনেছেন?" দেখুন, এটা তো আ সবসময় ওইভাবে শোনা যায় না। কিন্তু এটা মানে শোনা যাচ্ছে সূত্র মারফত। মেবি it will be a wrong statement, it will be a false statement, maybe it will be a right. তবে যা আবহ তাতে এটা সত্যি হওয়ার চান্সেস অনেক বেশি। হ্যাঁ? তো সেই জায়গায় দাঁড়িয়ে এআইএফএফ কে লোভী বলেছেন নাগেশ্বর রাও। যে এত টাকা দিয়ে এমনিতেই দেখা গেছে যে ৫০ কোটি টাকা বছরে পেয়ে এএফএফ ভারতীয় ফুটবলে কি দুর্দান্ত উন্নতি করেছে। ভারত এবছর বিশ্বকাপ খেলবে। আপনি দেখতে পাবেন না অবশ্য। এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারে না ভারত। পরিকাঠামোর যে কি দুর্দশা করে ছেড়েছেন কল্যাণ চৌবে, সেটা সবাই দেখতে পাচ্ছেন। সব্বাই দেখতে পাচ্ছেন। তো সে কারণেই কিন্তু এআইএফএফ এর এখন কিছু করার নেই। যা হবে, যেভাবে হবে মেনে নিতে হবে। যে যা বলবে এখন মেনে নিতে হবে। কিচ্ছু করার নেই। তো দেখা যাক, এখন সুপ্রিম কোর্টে তো শুনানি হবে। সুপ্রিম কোর্ট যদি এক্ষেত্রে কিছুটা শিথিলতা দেয়, সুপ্রিম কোর্ট যদি বলে যে, "ঠিক আছে বাবা, চলো এফএসডিএল এর সঙ্গে চুক্তি করে নাও। এই বিষয়গুলোর ক্ষেত্রে শিথিলতা দেওয়া গেল, কিছুটা রিলিফ দেওয়া গেল যে না, রেলিগেশন এক্ষুনি হচ্ছে না। রেলিগেশন বা প্রমোশন এর ক্ষেত্রে আ এফএসডিএল এর একটা তাদের মতকে গুরুত্ব দিতে হবে গভর্নিং কমিটিতে, সেখানে এফএসডিএল হোক বা কোনো বাণিজ্যিক সংস্থা, তাদের লোকের সংখ্যা বেশি রাখতে হবে, তাদের ক্ষেত্রে কমান্ডটা বেশি থাকবে, টাকার অঙ্কটাও কমানো হবে। এই সমস্ত বিষয়গুলো যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে হয়তো আজকে সুপ্রিম কোর্ট থেকে ভালো কোনো
বার্তা পাওয়া যেতে পারে, যেটা আইএসএল শুরুর ক্ষেত্রে একটা শুভকর খবর হতে পারে। বাট আই ডোন্ট নো তেমন কিছু হবে কিনা, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেবে সেদিকে অতি অবশ্য আমাদের তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। কল্যাণ চৌবেদেরও নেই, কারণ কল্যাণ চৌবে তো কিছু হলেই বলছেন ব্যাপারটা বিচারাধীন। তো সুপ্রিম কোর্ট যা বলবে তাই হবে, এখন সুপ্রিম কোর্ট যা বলবে তাই হবে, দেখা যাক কি হয়। তো যদি হয়ও আইএসএল তো এই বছর আর শুরু হওয়ার চান্স নেই, জানুয়ারি সেকেন্ড উইক বা থার্ড উইকে হতে পারে। এরপর যদি আসি, যে বেশ কিছু মোহনবাগানি তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন যে ভারতীয় দল তো খেললো, বাংলাদেশে গিয়ে 1-0 গোলে হেরে এলো, বাংলাদেশের কাছে বাংলাদেশে ঘরে মাঠে হারলো, এবং যেটা 22 বছর পরে হলো। মোহনবাগানের তো কোনো ফুটবলার ছিল না এতদিন, তো অনেকেই বলতো যে মোহনবাগানের ফুটবলাররাই নাকি অপয়া, বা তারা খেললেই ভারত হারে, তো তাদের তো কোনো ফুটবলার খেলেনি। দেখুন, আমার চ্যানেলে আমি অন্তত কখনো এমন কোনো মন্তব্য করিনি। হ্যাঁ, মোহনবাগান ভারতীয় দলের জন্য ফুটবলার কেন পাঠায়নি সেটা নিয়ে প্রশ্ন যেমন তুলেছিলাম, পাশাপাশি এটাও বলেছিলাম যে তাদের কাছে এএফসিটাও কিন্তু ভারতীয় মর্যাদা রক্ষার, কিন্তু তারা যখন ইরানে খেলতে গেল না, তখন বোঝা গেল যে কোনটা তাদের কাছে বেশি প্রায়োরিটি। তো সেই দিক থেকে বলবো যে ভারতীয় টিমের জন্য প্লেয়ারদের পাঠায়নি মোহনবাগান, তো তার তো একটা শাস্তি হওয়া উচিত ছিল। এটা তার শাস্তি হিসেবেই ধরুন আপনারা। এটা নিয়ে এমন আকচাকচি করার আমার মনে হয় না কোনো কারণ আছে। হ্যাঁ, এটা ঠিক যে মোহনবাগানে এমন প্লেয়ার কয়েকজন রয়েছে যাদেরকে এই ভারতীয় টিমে সত্যিই দরকার ছিল। আপুইয়া, বিশাল কাইতে মতন প্লেয়ার, বা লিস্টন, তাকেও দরকার ছিল। আমি তো বলবো স্ট্রাইকার হিসেবে সোহেল ভাট, এই প্লেয়ারটি। তো আমি তো বলবো সোহেল ভাটকে ভারতীয় টিমে আমার মনে হয় খেলানো উচিত ছিল, বা অন্তত টিমে রাখা উচিত ছিল। একাদশে আসতো কিনা প্রথম একাদশে আসতো কিনা আসতো সেটা পরের ব্যাপার, কিন্তু তাকে রাখতে পারতেন খালেদ জামিল, সেটা ঠিক হয়নি। ভারতের যখন স্ট্রাইকার নেই, গোল করার লোকের অভাব, তখন এই বিলাসিতাগুলোর প্রয়োজন ছিল না। তবে এটাও ঠিক ভাই, যে বা যারা বলছেন মোহনবাগানের প্লেয়াররা তো অন্যান্য ম্যাচগুলো খেলেছিল, হংকং, সিঙ্গাপুর, হ্যাঁ, সেই ম্যাচগুলোতে কি করেছিল ভারত, তাদেরকে নিয়ে খেলেও কি জিততে পেরেছিল? বা বাংলাদেশের বিরুদ্ধে ফার্স্ট ম্যাচটা যখন আমাদের দেশে শিলংয়ে খেলা হয়েছিল, তখন কি হয়েছিল? জিতেছিল কি? জেতেনি। ফলত এতটা আহ, মানে আকচাকচি করার আমার মনে হয় না কোনো প্রয়োজন রয়েছে, এতটা গর্ববোধ করারও কিছু নেই। ওই 19-20 বিরাট কিছু ট্যালেন্টের ফারাক নেই। সবাই জানে আইএসএল এর ক্লাবগুলো কিভাবে সাফল্য পায়, যার যত ভালো বিদেশি তার সাফল্য তত বেশি। হ্যাঁ, যার যত ভালো বিদেশি তার সাফল্য তত বেশি, এটাই হচ্ছে ব্যাপার আইএসএল এ, যে কারণেই কিন্তু ভারতীয় প্লেয়ারদের এই দুর্দশা। তো ভারত আর কোনোদিন বিশ্বকাপ খেলবে বলে তো আমার মনে হয় না, আমার বিশ্বাসও নেই। আর আত্মবিশ্বাস তো ছেড়েই দিন। আর এ নিয়ে যত কম কথা বলা যায় ততই মনে হয় ভালো। এবার আসবে ইস্টবেঙ্গলের খবরের দিকে। ইস্টবেঙ্গল সুপার কাপের প্রস্তুতি নিচ্ছে। তারা প্র্যাকটিস তো করে চলেছে, সুপার কাপের সেমিফাইনালে খেলবে, সেমিফাইনালে পাঞ্জাবের বিরুদ্ধে নামবে। তবে এই মুহূর্তে একটা খচখচানি রয়েছে, সেটা হচ্ছে এই প্রফসু খান গিল এবং সাউল ক্রেসপো। গিল তাও প্র্যাকটিসে ফিরেছে, সাউল ক্রেসপো আসছে মাঠে, বাট প্র্যাকটিস এখনো সেভাবে শুরু করতে পারেনি। তার চোটটা নিয়ে চিন্তায় রয়েছেন অস্কার। সেক্ষেত্রে সাউলের বিকল্প ভাবা হচ্ছে। বিকল্প হিসাবে রশিদ এবং আহ, এই আমাদের মিগুয়েলকে মাঝমাঠে রেখে ভাবনা চিন্তা করা হচ্ছে। সেক্ষেত্রে হয়তো সৌভিক বা জিকসন সিংকে খেলানো হতে পারে সাউল ক্রেসপোর পরিবর্তে হিসেবে। মাঝমাঠে তো দরকার প্লেয়ার। তো আদারওয়াইজ কিন্তু আমার মনে হয় যে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে ভালো বই খারাপ হওয়ার কিছু নেই। এবং যদি পড়ে পাওয়া 14 আনা সাউলের এই চোটটা যদি দেখা যায়, এটা আমি খারাপভাবে নেবেন না, এটা অন্যভাবে নেওয়াটা ঠিকও হবে না। আহ, সাউল কিছুটা স্লথও কিছুটা। তো তার জায়গায় যদি নতুন প্লেয়ারও আনতে চায় ইস্টবেঙ্গল, আমার মনে হয় আনতেই পারে, যদি আইএসএল হয় এবং তার আগে যদি সেটা হয়ে যায়, তো সাপে বর হবে ইস্টবেঙ্গলে। আমি চাইবো সাউল দ্রুত সুস্থ হয়ে ফিরুক মাঠে, কারণ তারও অবদান রয়েছে, একেবারে যে অবদান নেই এমনটা নয়। কিন্তু তবুও সেটাও কিন্তু খুব মন্দ হবে না। তবুও আমি চাইবো যে সাউল সুস্থ হোক, ফিরুক। তবে তার পরিবর্তে হিসেবে বিকল্প ভেবে রাখছেন অস্কার বুজো, যেটা নিঃসন্দেহে ভালো দিক। এবং আর একটা বিষয়, যেহেতু নকআউট পর্ব, তাই প্র্যাকটিসে নাকি এই পেনাল্টি শুট আউটটাও প্র্যাকটিস চলছে। এটা অন্তত একটা ভালো খবর, যেটা আগের ক্ষেত্রে হয়নি, যে কারণে আইএফএ শিল্ডে ভুগতে হয়েছে ইস্ট বেঙ্গলকে। সেটা অন্তত এই জায়গায় ভুল থেকে শিক্ষা নিচ্ছেন অস্কার বুজো, এটা বলতেই হয়। সব মিলিয়ে ইস্টবেঙ্গল তো প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, প্রস্তুতি চলতেই থাকবে। 4ঠা ডিসেম্বর খেলা, তো তার আগে এই প্র্যাকটিস চলুক।
দেখা যাক কি হয়। তো আজ এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।